পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুরে একদিকে যেমন রয়েছে শালপলাশের ঘন জঙ্গল, অন্যদিকে সেরম রয়েছে মল্ল রাজাদের তৈরি বিখ্যাত সব টেরাকোটার মন্দির। সমস্ত কিছু মিলিয়ে সৌন্দর্যে দক্ষিণবঙ্গের যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনকে টেক্কা দিতে পারে এই শহর। কিছুদিন আগে আমি আর বনি দুদিনের জন্য ছুটি কাটাতে পৌঁছে গেছিলাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। রাস্তাঘাটের কন্ডিশন থেকে শুরু করে জঙ্গল ক্যাম্পে থাকা, শালপাতায় মুরগির মাংস, শিয়ালের ডাক, মল্ল রাজাদের স্থাপত্য, ভাস্কর্য সমস্ত কিছুর গল্প নিয়েই কিন্তু আজকের ব্লগ। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ট্রাভেল ব্লগে। একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে নিয়ে নিয়েছি। টাইম হচ্ছে 12:10, দুপুর 12:10। মোটামুটি ইএম বাইপাস, তারপরে সাঁতরাগাছির জ্যাম ক্রস করে এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে রয়েছি। কলকাতা থেকে মানে আমাদের বাড়ি থেকে আমাদের জার্নি হচ্ছে বিষ্ণুপুরে, বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টের দিকে। 159 কিলোমিটার ডিস্টেন্স আছে, কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে তোমাদের নিয়ে যেতে চলেছি। দুর্গাপুজোর পরপর তোমরা যদি 2-3 দিনের জন্য ছুটি কাটাতে চাও তাহলে এই লোকেশনটা তোমরা সিলেক্ট করতে পারো। এই লোকেশনের সমস্ত রকম ডিটেলস, আমরা একদম জঙ্গল ক্যাম্পে থাকতে চলেছি, তো জঙ্গলের মধ্যেই হবে আশা করছি। তো লোকেশনের সমস্ত ডিটেলস আজকে ব্লগে থাকছে, তার সাথে যা যা আমরা করব সব কিছুই তোমাদের সাথে আস্তে 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 শেয়ার করবো। অনেক দিন পর আমি আর বনি আবার একসাথে, আশা করছি ফাটিয়ে একটা ট্রাভেল ব্লগ, মোটো ব্লগ, যাই বলতে পারো, আমাদের লাইফস্টাইল তোমাদেরকে গিফট করতে পারবো, উপহার দিতে পারবো। বৃষ্টি কিন্তু মোটামুটি জোরেই পড়তে শুরু করে দিয়েছে। আমরা ডানকুনি টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে ফ্লাইওভার হয়ে গেছে, তো ফ্লাইওভারের উপর দিয়ে আমরা কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারবো। ডানকুনির জ্যামটা কিন্তু অনেকটাই বাইপাস করে যেতে পারবো আমরা এই ফ্লাইওভারটা হয়ে যাওয়াতে। সামনে রয়েছে ফ্লাইওভার। ডানকুনি টোল প্লাজা থেকে আমাদের এখন অবধি 120 কিলোমিটার মতো রাইড করতে হবে, আর গুগল বলছে 3 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আর আমরা এখন সোজা চলে যাব ডানকুনি টোল প্লাজা ক্রস করে সিঙ্গুরের আগে তেলিয়ার মোড় বলে কোনো একটা মোড় পড়বে, সেখান থেকে লেফটটা নিয়ে নেব, রোড নাম্বার 31 নেব, তারপরে সেই রোডটাকে কানেক্ট করবে ডানকুনি আরামবাগ রোডের সাথে। ডানকুনি আরামবাগ রোড নিয়ে আমরা সোজা চলে যাব আরামবাগ থেকে কোতালপুর থেকে আমরা গিয়ে পৌঁছাবো জয়পুর ফরেস্ট। কাপাসহরিয়ার দিকে ঢুকে যেতে হবে। হ্যাঁ, সার্ভিস রোড নিয়েছি। শ্রীরামপুর ডান দিকে চলে গেল, পালশিট সোজা চলে গেল, আর আরামবাগ লেফট সাইডে। হাইওয়ে দিয়ে যাবে ভাবছিল বনি, কিন্তু লেভেল ক্রসিং। আরামবাগের রাস্তাটা একটু তো ন্যারোই হবে। প্রথমে এই পার্টটা, কিছুটা পার্ট তো ন্যারো হবে, 20-25-30 কিলোমিটার মতো। এই কোন স্টেশন এটা? কোন স্টেশন? বারুইপাড়া। আচ্ছা, জায়গার নাম হচ্ছে শিয়াখালা থেকে আমরা রাইটটা নিয়ে নিলাম। আর এই রোডটাই যতদূর সম্ভব আরামবাগ ডানকুনি রোড। বলতে বলতেই 2-1টা ছোটো ছোটো গর্তও বেরিয়ে গেছে। গর্ত রয়েছে। প্রথমে ভেবেছিলাম 7টা-7:30টার সময় বেরোবো, কারণ কলকাতার জ্যামটা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু পরে ভাবলাম কলকাতার জ্যামটা নয় কাটিয়ে নেবো, কিন্তু 9:30-10টা নাগাদ যদি আরামবাগের মধ্যে এসে ঢুকি তাহলে কিন্তু বেশ জ্যামই আমাদের ফেস করতে হবে। তো সমস্ত কিছু ডিসিশন নিয়ে ভাবলাম একটু লেট করেই বেরোই। তো বেরোতে সেই আমাদের 11টার কাছাকাছি বেরিয়ে গেছে। আপাতত যা রাস্তা পাচ্ছি মোটামুটি এখান থেকে 80-90 স্পিড আমরা মেনটেন করতে পারবো বলে মনে হচ্ছে, আর খুব তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে পারবো। ওরে বাবারে, কি ধোঁয়া ওড়াচ্ছে রে ভাই, পাগলের মতো ধোঁয়া ওড়াচ্ছে।
ওহ বাম্পার! এই রুট দিয়ে মোটামুটি 15 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেললাম। একটা জিনিস রিয়েলাইজ করলাম, এই রুটে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, তার সাথে সাথে স্পিড ব্রেকার, বাম্পার প্রচুর রয়েছে, আর কোল্ড স্টোরেজও কিন্তু বেশ কিছু রয়েছে। এখানে দেখলাম বেশ বড় বড় কোল্ড স্টোরেজ রয়েছে। এই রুট দিয়ে যেতে গেলেই বুঝতে পারবে তোমরা, এই তিনটে জিনিসে ফিল পাবে। আর রাস্তা যেহেতু মাঝে মাঝে ভাঙা রয়েছে, তাই জন্য কি একদম লেফট সাইডের গাড়ি রাইট সাইডে চলে আসছে, যেটাও কিন্তু খুব মুশকিলের। হয়তো স্পিডোমিটার দেখতে গেলে আর মুখটা তুললে হঠাৎ দেখছো যে সামনে দিয়ে রাইট সাইড দিয়ে গাড়ি আসছে। বাঁকুড়া 112 কিলোমিটার, তারকেশ্বর রাইট সাইডে 6 কিলোমিটার, আরামবাগ 22, জয়রামবাটি 44 কিলোমিটার। আমরা সোজা নিয়ে নেবো মানে ফ্লাইওভারের উপর দিয়ে, তাই তো? নিচ দিয়ে নেব। আচ্ছা আচ্ছা, চাপাডাঙ্গা। তো এখানে আমরা ডাব খেতে দাঁড়িয়েছিলাম, ডাব খেয়েছি আমি, দুটো বনি একটা, আর তাদের মধ্যে ওদের সাথে দেখা হয়েছে। ছবি টবি একটু তুলে নি। সেই হলো ব্যাপার। এখান দিয়ে ডাব ফাব খেয়ে নিয়েছি। দুপুরে 1:33 বাজে। আর দামোদর নদ ঝাড়খণ্ডের লাতেহার ডিস্ট্রিক্টের চুলাপানি থেকে আসছে, এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাওড়া জেলাতে মিশে যাচ্ছে হুগলি নদীর সাথে। প্রচুর কাশফুল, প্রচুর কাশফুল। দামোদর নদ, চাপাডাঙ্গার দামোদর নদ। চাপাডাঙ্গার পর থেকে মনে হচ্ছে আমরা 4 লেন রাস্তা পেয়ে গেলাম, মনে হচ্ছে। যদি 4 লেন হয় তাহলে তো হু করে বেরিয়ে চলে যাবে। দেখো তোমাদের বলছিলাম এখানে কোল্ড স্টোরেজ প্রচুর রয়েছে। দেখো রবীন্দ্র কোল্ড স্টোরেজ 1374, 1967। মুন্ডেশ্বরী হচ্ছে দামোদর নদ থেকেই উৎপত্তি বলতে পারো, আর রূপনারায়ণ নদীতে গিয়ে মিশেছে, রূপনারায়ণ নদে গিয়ে মিশেছে। এটা হচ্ছে মুন্ডেশ্বরী। বর্ধমান ডান দিকে চলে যাচ্ছে 53 কিলোমিটার, আর মায়াপুর স্ট্রেট যাচ্ছে 1 কিলোমিটার। এই মায়াপুর কিন্তু ওই মায়াপুর নয়, এই মায়াপুর এই মায়াপুর। এখানেও কিন্তু একটা মায়াপুর রয়েছে, আরামবাগ আর চাপাডাঙ্গার মাঝখানে। মায়াপুর ক্রস করার পরে 1-1.5 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপই রয়েছে দেখতে পাচ্ছি। আশা করছি সামনে গিয়ে এটা ঠিক হয়ে যাবে। দু 2.5 কিলোমিটার খারাপ রাস্তার পরে আবার 4 লেন আমরা পেয়ে গেছি। চলো এগোই। আরামবাগ পৌঁছে গেছি মনে হচ্ছে। আরামবাগ ক্রস করার পরে আমরা বিপজ্জনক একটা সেতু পেয়েছি দ্বারকেশ্বর নদের উপর। জল কিন্তু ভালোই রয়েছে, বর্ষাকাল না, জল তো থাকবেই। যাই হোক, এই দ্বারকেশ্বর নদ আসছে হচ্ছে পিলবনি থেকে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আসছে, এসে রূপনারায়ণ নদে গিয়ে মিশে যাচ্ছে। মোটামুটি ছোটনাগপুর প্লেটো থেকে কিন্তু বেরোচ্ছে এই নদ। এই দ্বারকেশ্বর নদের উপরে ব্রিজ ক্রস করে আমরা রাইট সাইড নিয়ে নিচ্ছি, সোজা চলে যাচ্ছে জয়রামবাটি, কামারপুকুর। আমরা রাইটটা নিয়ে চলে যাবো কোতালপুরের দিকে। আমি সবসময় একটা জিনিস বলি, বা বলতে পারো একটা জিনিস মানি, গন্তব্যের থেকে জার্নি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সবসময় আমি জার্নিটাকে উপভোগ করার চেষ্টা করি। রাস্তার দুধারের সবুজ প্রান্তর, কাশফুলের বাগান বারবার হাতছানি দিয়ে আমাকে ডাকে, বারবার দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে, ফিল নিতে ইচ্ছা করে। পেছনে আমরা কোতালপুর পেরিয়ে গেছি, 5-7 মিনিট মতো হলো। তারপরে এই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর। অলরেডি কিন্তু আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট। জয়পুর ফরেস্ট কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে, বাঁকুড়া জেলার মধ্যেই পড়ছে। আর বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে, আমরা 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমাদের যে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প রয়েছে, সেই জঙ্গল ক্যাম্পের ম্যানেজার দাদা এসে দাঁড়াবে, আমাদের একটা সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাবে। জয়পুর ফরেস্ট অফিস, জয়পুর আমরা কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে পেট্রোল পাম্প, আর এখান থেকে হয়তো জয়পুরের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। এইখানেই তো, এখান থেকে জয়পুরের জঙ্গল শুরু হচ্ছে। দাদা জিজ্ঞেস করি, ফোন কর। বাড়ি থেকে এখন অবধি 145 কিলোমিটার মতো রাইড করেছি, জয়পুরের জঙ্গলে এসে পৌঁছে গেছি। তবে আমাদের একটুখানি ব্যাক করে যেতে হবে। গুগল ম্যাপ বলছে সামনের দিকে, কিন্তু আমাদের ম্যানেজারবাবু একটু পেছন দিকে দাঁড়িয়ে আছে। এখানে জয়পুরে কফি হাউস আছে,
কফি হাউসের সামনে দাঁড়িয়ে আছে। দেখো জয়পুরের জঙ্গল। এটা হচ্ছে কফি হাউস আর কৃষক বাজারের মোড়, এটা বলতে পারো। কৃষক বাজার পেছন দিকে রয়েছে, জয়পুর লেখা রয়েছে। বিষ্ণুপুর হচ্ছে 15 কিলোমিটার, জয়পুর 0। তো এই দিক দিয়ে আমরা চলে যাই। এখান থেকে কত কিলোমিটার? 10। জঙ্গলের মধ্যে দিয়ে যাব? আচ্ছা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা। জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি এবার। পাশ দিয়ে ট্রেন লাইন, এখান দিয়ে ট্রেন গেলে ড্রোন শট যা লাগবে না এখন। দারুণ জঙ্গল ট্রেল। এই শিয়াল 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 বনি, শিয়াল। এ ভাই, হ্যাঁ শিয়াল, ওই যে ওই যে ওই যে শিয়াল। হ্যাঁ দাদা একটা ছবি তুলে দাও না, ওখানে দাঁড়া, একটা ছবি তুলে দাও। এখানে দাঁড়া, আমি এখানটা দাঁড়াচ্ছি। জয়পুরে একদম জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। শিয়াল টিয়াল ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পেলে তোমরা। আর তার সাথে হাতি আছে মাঝে মাঝে এখানে, আর বেশি কিছু নেই। হরিণ আছে, হাতি আছে, আর বাঘটাক কিছু নেই। যাই হোক, এরকম সুন্দর একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ, মানে রাইড, তার সাথে সাথে ড্রোন শট, দুটোই রয়েছে। এর আগে জয়পুরের জঙ্গল দিয়ে 2-1বার পাস করার সুযোগ পেয়েছিলাম, তবে একদম জঙ্গলের ভেতর দিয়ে নিজের বাইক রাইড করার সুযোগ এর আগে পাইনি। একদম নতুনভাবে দেখলাম এই জঙ্গলকে, একদম নতুনভাবে চিনলাম। শালপলাশ গাছের জঙ্গল যে কত ঘন, কত সবুজ হতে পারে, উপভোগ করলাম সেটা। জঙ্গলটা দেখে আমার পুরো বান্ধবগড়ের কথা মনে পড়ে গেল। বান্ধবগড় জঙ্গলের মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা রয়েছে যেখান থেকে আমি বাইক রাইড করেছিলাম। তবে এখানকার আর ওখানকার পার্থক্য হচ্ছে ওখানে সন্ধে তাড়াতাড়ি হয়, কারণ ওখানে বাঘের ভয় রয়েছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় বলে না, ওখানে বাঘের ভয় রয়েছে, এখানে সেটা নেই। তবে এখানে বিষাক্ত সাপের ভয় থাকার কথা আর কি। চলে এসছি, পৌঁছে গেছি বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। কোনটা? আচ্ছা, এই দুটো মাড হাউস আর এই দুটো তোমার, এইগুলো টেন্ট। টাইম বলছে বিকাল 4:32, আর আমাদের বাড়ি থেকে এখন অবধি 158 কিলোমিটার রাইড করে আমরা ফাইনালি পৌঁছে গেছি বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। নিরিবিলি ছিমছাম জায়গা, আশা করছি বনিরও খুব ভালো লেগেছে। বনি এদিকে বেশ ভালো, একদম পুরো একদম গ্রামের মধ্যে একটা মাড হাউসে আমরা থাকবো। এই হচ্ছে মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে এখানে আমরা বাইক পার্ক করে দিয়েছি। গাড়ি আনলেও কিন্তু এখানে পার্ক করা যাবে, কোনো অসুবিধা নেই। আর তার সাথে ডান দিকে রয়েছে মাড হাউস, দুটো মাড হাউস রয়েছে, পরপর দুটো মাড হাউস। আর এদিকে রয়েছে বেশ কিছু টেন্ট, মাঝখানে একটা সুন্দর লন, সুন্দর বাগান মতো রয়েছে। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওখানেই আমাদের কিন্তু খাবার দাবার সার্ভ হয়ে গেছে অলরেডি। আমরা যাচ্ছি খেতে। খিদে কিন্তু অনেকক্ষণ ধরেই পাচ্ছিল, আর প্রচণ্ড জোরে পাচ্ছিল, ওই জন্য এসে আর সময় নষ্ট করিনি। প্রথমে টাইমটা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি 5টা বেজে গেছে, প্রায় 5টা বাজতে চললো। পেট পুজোর আগে দরকার, আগে খেয়ে নিই, তারপরে মোটামুটি সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে টুরিয়ে দেখাবো। তো খাবারে কী কী রয়েছে একটুখানি বনি শেয়ার করে দেবে আমাদের সাথে। খাবারে আছে ভাত, উচ্ছে ভাজা, পোস্ত, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই। এটা কিন্তু মিষ্টি দই, দেখতে টক দইয়ের মতো, কিন্তু দাদা বললো মিষ্টি দই। আলু পোস্ত, এই দিকে এলে মানে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, তাই না, এই সাইডে এলে এইটা থাকবেই একদম লাঞ্চে, আলু পোস্ত থাকবেই। লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, এখন দাঁড়িয়েছি আমাদের মাড হাউসের সামনে। এটা আমাদের রুম,
আসো ভেতরে এসো, দেখাই রুমটা। চলে এসে ভেতরে, এটা কিন্তু পুরো মাটির একটা ঘর। এরকম না যে মাড হাউস বলছে, বাট আসলে মাটির না, এটা কিন্তু একদম মাটির। দাদা আমাকে বলে হচ্ছে ওটা কনফার্ম করেছে। আর তার সঙ্গে এরকম দেখো নকশা নকশা করা আছে, কি সুন্দর কারুকার্য করা, বেশ সুন্দর। ছোট্ট ছোট্ট এরকম ধরনের উইন্ডো রয়েছে, যেমন থাকে না মাটির ঘরে, ওরকম মাটির ঘরে এরকম জানলা রয়েছে। তার সঙ্গে একটা বড় বেড আছে, মিরর আছে, সবই আছে। এসিও কিন্তু আছে, গরমকালে কোনো অসুবিধা হবে না। এসি আছে, ফ্যান সবই আছে। আর এইখানে দেখো একটা বেসিন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু মাড হাউসের মধ্যে একটু উন্নত মানের ওয়াশরুম। হ্যাঁ, গিজার আছে, সব কিছুই আছে। এখানে ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেডও আছে, মানে 3 জন তো আরামসে এখানে সেট হয়ে যাবে। পেছন দিকে মাড হাউসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। মাড হাউসের সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু টেন্ট রয়েছে। টোটাল আমি 6টা টেন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি। টেন্টের ভিতরটা কীরকম সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। তোমরা যদি আসো, টেন্টে যদি থাকতে চাও, টেন্টে যদি ফিল নিতে চাও, তাহলে এইরকমভাবে ফিল নিতে পারবে। আর প্রত্যেকটা টেন্টের উপরেই কিন্তু শেড করা রয়েছে, যাতে অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ টেন্টের কোনো ক্ষতি না করে দেয়। এই হচ্ছে টেন্ট, বেশ বড় টেন্ট। এখানে কিন্তু 3 জনই থাকতে পারবে। যদি চেপে চেপে থাকে 4 জনও থেকে যেতে পারবে। এই হচ্ছে সুন্দর বেড, এখানে বেছানো রয়েছে, চাদর রয়েছে, সাদা চাদর, সাদা বালিশের ওয়্যার। তার সাথে এখানে একটা গদি সেট করা রয়েছে, যদি 3 জন কেউ থাকতে চায় তো এখানে থাকতে পারে। তার সাথে ফ্যানও কিন্তু রয়েছে, সুন্দর লাইট, ফ্যান সমস্ত কিছু রয়েছে। চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে টেন্টে। চার্জিংয়ের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লোকেশন। গত পরশুদিন যেহেতু ঘুমাতে পারিনি, তাই জন্য খুবই টায়ার্ড ছিলাম। আর এত ঘুমিয়েছি গতকাল রাত্রিবেলা যে উঠতে বেশ লেট হয়ে গেছে। তবে উঠে কিন্তু এই জঙ্গলের ফিল নিয়ে দারুণ মজা লাগছে। তো তোমাদের প্রথমেই বলেছি, এটা বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প, একদম জঙ্গলের মধ্যে। তো জঙ্গলের ফিলটা কিন্তু খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। সকালবেলা কফি দিয়ে আজকে দিনটা শুরু হচ্ছে। এখানে গতকাল রাত্রিবেলা খুব একটা বৃষ্টি হয়নি, তবে কলকাতাতে নাকি মারাত্মক বৃষ্টি হয়েছে, যা শুনলাম মারাত্মক বৃষ্টি হয়েছে। আমাকে ছবি পাঠালো, দেখলাম সকালবেলা উঠে যে জল টল পুরো জমে রয়েছে কলকাতাতে। তবে বাঁকুড়াতে কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। খুব সুন্দর ওয়েদার রয়েছে, যেরকম ওয়েদার চাই আমরা, পারফেক্ট ওয়েদার আজকে। মানে মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, রোদ একদমই নেই। কারণ বাঁকুড়াতে এই সময় এখন যদি রোদ থাকতো তাহলে হয়তো গরম থাকতো, যেহেতু রোদ নেই ওই জন্য ঘুরে বেশ মজাই পাবো বলে মনে হচ্ছে। আমাদের মাড হাউসের বাইরে বনি অলরেডি কফি নিয়ে বসে পড়েছে। কিরকম ফিল? গুড মর্নিং। ভালোই লাগছে, বেশ জঙ্গলের মধ্যে আছি, নিরিবিলি পরিবেশ, ঝিঝি পোকা, ব্যাং ফ্যাং সবই ডাকছে। শিয়াল দেখেছি কাল রাতে? শিয়ালের আওয়াজ আমি পাইনি। আমিও পাইনি, কারণ আমিও প্রচন্ড টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়ে পড়েছিলাম। ভীষণ ভালো ঘুম হয়েছে এখানে। ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ। আশেপাশে কিন্তু কোনো বাড়ি আমি দেখতে পাচ্ছি না, মানে বাড়ি সেরকম কিছু নেই। আমাদের ক্যাম্পগুলো আর এই মাড হাউসটাই আছে, ব্যাস। সামনে জঙ্গল, পিছনে জঙ্গল। আজকে আমি ডিসাইড করেছি টেন্টে থাকবো, আর টেন্টে থেকে এখানকার ফিল আরও ভালোভাবে নেব। টেন্টে থাকার মজাই কিন্তু আলাদা। অনেকদিন আমি টেন্টে থাকিনি, তো টেন্টে থাকার ইচ্ছা রয়েছে আজকে। এমন না, টেন্টে থাকতে আমিও খুব পছন্দ করি, বাট সেটা পাহাড়ে, জঙ্গলে কতটা ভালো লাগবে আমি জানি না। ভালো লাগবে, আজকে এক্সপেরিয়েন্স করবো আমরা, দেখতে হবে টেন্টে কেমন লাগে। বাট ভালোই লাগছে, মানে বৃষ্টি নেই, কিছু নেই, ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা মেঘলা পরিবেশ, বেশ ভালো লাগছে, খুব এনজয় করছি। যাই হোক, এখন আমরা একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। বাঁকুড়ার আশেপাশে কি রয়েছে সেগুলো একটু দেখার ইচ্ছা রয়েছে আমাদের। ঘড়িতে এখন বাজে ঠিক 11:40। আমরা এখন রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে এখানে কিন্তু এয়ারটেল নেটওয়ার্ক একদমই নেই, জিও অল্প অল্প পাওয়া যায়, বাট খুব ভালো কিন্তু ওয়াইফাই আছে এখানে। যাই হোক, ব্রেকফাস্টে কী কী আছে সেটা আজকে বলবে পাপা। ফার্স্টে আজকে রয়েছে লুচি, তার সাথে ডিম সিদ্ধ, শসা, আর একদম সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি যেটা বলে, মানে সাদা আলু না, আলুর তরকারি, যেটা সাদা কালারের দেখতে। হ্যাঁ, এই ব্রেকফাস্টটা করে আমরা এখন বেরোবো বিষ্ণুপুর সাইট সিন করতে। কিছু মন্দির আছে, মন্দিরে যাব, আর তার সঙ্গে শাড়ি কিনবো, বিষ্ণুপুরি বালুচরি। টাকা পয়সা নিয়ে দিস তো? ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর শহরের সাইট সিইং করতে। তবে টাউনে যাওয়ার আগে আমরা প্রথমেই দেখে নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের তৈরি লুকোনো এয়ারস্ট্রিপ বা অ্যারোড্রোম।
দূরত্ব আমাদের ক্যাম্পসাইট থেকে মাত্র 1.5 কিলোমিটার। ড্রোন শট নেব, তারপরে এগিয়ে যাব বিষ্ণুপুর টাউনের দিকে। বিষ্ণুপুর টাউনের দু একটা মন্দির আমরা ভিজিট করব। এখানে বিষ্ণুপুরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেরাকোটা, পোড়া মাটির মন্দির, পোড়া মাটির কারুকার্য, টেরাকোটার মন্দির, সেগুলো আমরা দু একটা ভিজিট করব। আমরা একাই যেতে পারতাম, কিন্তু এখানে শ্রীকান্তদা রয়েছে। শ্রীকান্তদা বললো আমিও যাব, তো শ্রীকান্তদাকে নিয়েই যাচ্ছি। তো শ্রীকান্তদা থাকলে কী হবে, শ্রীকান্তদা যেহেতু এখানে অনেক দিন ধরে রয়েছে, লোকাল না, শ্রীকান্তদার বাড়ি একটু দূরে এখান থেকে, কিন্তু যেহেতু এতদিন ধরে এখানে রয়েছে, তো শ্রীকান্তদার রাস্তা ফাস্তা সব ভালো মতোই চেনে, আমাদের আর জিপিএস মারানোর দরকার পড়বে না। তো শ্রীকান্তদাই নিয়ে যাবে আমাদের। বিষ্ণুপুর টাউনের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 7-8 কিলোমিটার মতো হবে, 7-8 কিলোমিটার, ওর বেশি হওয়ার কথা নয়। তাও শ্রীকান্তদাকে জিজ্ঞেস করে আমি অ্যাকিউরেট তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কিন্তু মেলানো মেশানো জঙ্গল রয়েছে, বিষ্ণুপুরের জঙ্গল রয়েছে, জয়পুরের জঙ্গল রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। গতকাল আমরা জয়পুরের জঙ্গলের পাশ দিয়ে এসেছি, মানে ভেতর দিয়ে এসেছি একদম বলতে পারো। আর তোমরা যদি আসো এখানে, তাহলে অবশ্যই কিন্তু যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখানে কথা বলে জেনে নেবে যে কোন রাস্তা দিয়ে আসবে। জয়পুরের জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে আসলে কিন্তু দারুণ একটা সিনিক বিউটি তোমরা ফিল করতে পারবে। এইটা পুরোটা এখানটা থেকে শুরু রানওয়ে। আচ্ছা, এখান থেকে শুরু 2 কিলোমিটার। 2 কিলোমিটার এখান থেকে চলে গেছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার না? বুঝতে পেরেছি। সামনেটা আর অনেকটা বেশি জায়গা আছে। সামনে কোন দিকটা দিয়ে ড্রোন ওড়াবো বলো? এখানটাই যাবো আমরা। চলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্লেন হয়তো এখান থেকে ওঠানামা করতো, আর এখন এটা পুরো ভগ্নাবশেষ রয়েছে, ভগ্ন প্রায় বলতে পারো। একদম রানওয়ের মাঝখানে গুল্ম জাতীয় উদ্ভিদ তৈরি হয়ে গেছে, জন্ম নিয়েছে, যেটা পরিচর্যার অভাবে যা হয় আর কি। আর এখন এটার কোনো দরকারও নেই, তাই জন্য পরিচর্যাও করা হয় না। এই হচ্ছে সিচুয়েশন। হালকা রোদের দেখাও পাওয়া যাচ্ছে, সূর্য উঠছে মেঘের আড়াল থেকে, উঁকি মারছে, আর তার সাথে এরকম সুন্দর একটা ভিউও রয়েছে এদিকে। বর্ষাকাল যে প্রকৃতিকে কতটা বেশি সুন্দর করে তুলতে পারে, ড্রোন ওড়াতে সেটাই ভাবছিলাম। তার সাথে এটাও ভাবছিলাম 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে কত ফাইটার জেটই না হয়তো ওঠানামা করেছে এই এয়ারপোর্ট থেকে। আর এই ভাবনা চিন্তার মাধ্যমে আমার ড্রোন যে কখন মেঘের মধ্যে হারিয়ে গেছিল সেটাও প্রথমে উপলব্ধি করতে পারিনি। আসলে এরম জিনিস তো উত্তরবঙ্গে দেখা যায়, দক্ষিণবঙ্গেও যে মেঘের মধ্যে ড্রোন হারিয়ে যেতে পারে সেটাই প্রথমবার উপলব্ধি করলাম। আবার বেরিয়ে পড়েছে সামনের রাইডে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরসা মুন্ডা রেলওয়ে স্টেশন। জাস্ট রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব এখানকার টেরাকোটার মন্দির দেখতে। রাস মন্দির প্রথম গন্তব্য আমাদের, রাস মন্দির ভিজিট করব। জঙ্গলের মধ্যে দিয়ে হালকা অফরোড, লাল মাটির রাস্তা, কাঁচা পাকা রাস্তা, পেছনে একটুখানি কাঁচা ছিল, মানে পাকা ছিল, আর এখানে আবার সেই অফরোড শুরু হয়ে গেছে। দেখো জঙ্গলের ঘনত্ব দেখো, বোঝো জঙ্গলটা ফিল নাও একটুখানি। দেখো বনি পেছন দিয়ে বলছে জঙ্গল সাফারি করছি মনে হচ্ছে বাইক নিয়ে, সত্যিই কিন্তু তাই। একদম জঙ্গলের মধ্যে দিয়ে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা জার্নি করছি। ওটাই বলছিলাম, বাঘ নেই, ভয়ও নেই। চলো চলো চলো, তুমি আটকে গেছো, আমি আটকাইনি। এই যে বিরসা মুন্ডা হল্ট রেলওয়ে স্টেশন, এখান থেকে আপাতত লোকাল ট্রেন চলে, একটাই লাইন। দেখো এই হচ্ছে স্টেশন। হ্যাঁ হ্যাঁ, বিরসা মুন্ডা হল্ট। ট্রেন এখানে একটাই চলে নাকি সারাদিনে? এটা কোন লাইন? আদ্রা, হাওড়া আদ্রা লাইন। যেটা এখন যুক্ত হয়নি, হ্যাঁ যেটা এখন চলছে আরশোল মৈনাপুর পর্যন্ত। আচ্ছা, আদ্রা থেকে এটা পরে হাওড়া পর্যন্ত যাবে। বিরসা মুন্ডা হল্ট থেকে বিষ্ণুপুর টাউনের ডিস্টেন্স হচ্ছে 4.5 কিলোমিটার মতো হবে। এখানে আমি একটা মাইলস্টোন দেখতে পেলাম পেছন দিকে, 4 কিলোমিটার। বিষ্ণুপুর পানশিউলি তপশিলি জুনিয়র উচ্চ বিদ্যালয়, মানে জুনিয়র উচ্চ বিদ্যালয়। ওই ভাই পুরো লায়ন কিং এর মতো ডানা ঝটকাচ্ছে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও।
এটা হচ্ছে লাল বাঁধ। দাঁড়িয়েছে এখন হচ্ছে একদম লাল বাঁধের পাড়ে। বিষ্ণুপুরের সব থেকে বড় জলাধার বলতে পারো এই লাল বাঁধ। 1500 শতকে মল্ল রাজারা তৈরি করেছিল এই লাল বাঁধ। আর লাল বাঁধ তৈরি হওয়ার কারণ ছিল হচ্ছে বিষ্ণুপুর শহরকে জলের যোগান দেওয়া, তার সাথে শত্রুপক্ষ থেকে নিজেদের ফোর্ট বা দুর্গগুলোকে রক্ষা করা। একজন পার্সিয়ান নর্তকী লালবাইয়ের নাম অনুসারে এই জলাধারের নাম হয়েছে লাল বাঁধ। বিরাট বড় একটা জলাধার, আর যেহেতু দুর্গাপুজোর সময় তাই জন্য চারপাশে কাশফুল ফুটে রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ সুন্দর একটা লোকেশন। আর লাল বাঁধের সাথে সাথে মেঘের মধ্যে বিষ্ণুপুর শহরের ড্রোন শটও কিন্তু আমি পেয়েছি। আপাতত তোমরা সেটা দেখো, ততক্ষণ আমরা রেডি হই আর বেরোই সামনের দিকে। এই জলাধারের আয়তন কিন্তু বেশ বড়, এটাকে পুরো কভার করতেও মোটামুটি 1-1.5 মিনিট সময় লাগছে বাইকের জন্য। মানে বুঝতে পারছো কতটাই বড়। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে বোটিং হয়। আমাদের বোটিং করার কোনো রকম ইচ্ছা নেই, আমরা এগোই আস্তে আস্তে রাস মন্দিরের দিকে। এটা কিন্তু বিষ্ণুপুর টাউনে আমরা পৌঁছে গেছি যা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, পৌঁছে গেছি, বিষ্ণুপুর টাউনের মধ্যে দিয়েই যাচ্ছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাই হচ্ছে রাস মঞ্চ। বিষ্ণুপুর আসলে সবার আগে যেখানে আসতেই হবে সেটা হচ্ছে রাস মঞ্চ। আর আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি রাস মঞ্চের সামনে। 1600 শতকে মল্ল রাজা হাম্বির মল্লদেব এই রাসমঞ্চ তৈরি করেছিলেন। একদম টেরাকোটা বা পোড়া মাটি দিয়ে তৈরি এই স্ট্রাকচার। চওড়াতে হচ্ছে 24.5 মিটার, আর এই রাসমঞ্চের হাইট হচ্ছে 12.5 মিটার। রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যে বিখ্যাত রাধা গোবিন্দের মূর্তি রয়েছে সেই মূর্তি আগে এখানে আনা হতো, আর এখানেই কিন্তু রাস উৎসবের সময় তাদেরকে পুজো করা হতো। এখন আর সেই কালচারটা নেই, তবে এখন কিন্তু বিষ্ণুপুরের সব থেকে গুরুত্বপূর্ণ পবিত্র স্থানগুলোর মধ্যে কিন্তু এই রাসমঞ্চও পড়ছে। খুবই সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে। আর ড্রোন শটে আশা করছি এই জায়গাটাকে আরও বিশালভাবে, আরও বড়োভাবে তোমাদের দেখাতে পারছি। বিষ্ণুপুর বিখ্যাতই কিন্তু টেরাকোটার জন্য, মানে পোড়া মাটি দিয়ে তৈরি স্কাল্পচার, পোড়া মাটি দিয়ে তৈরি স্ট্রাকচার, পোড়া মাটি দিয়ে তৈরি জুয়েলারি, পোড়া মাটি দিয়ে তৈরি ঠাকুর, সমস্ত কিছুর জন্যই কিন্তু বিষ্ণুপুর বিখ্যাত। আর ঠিক রাসমঞ্চের অপোজিটেই রয়েছে দুটো দোকান, একটা জাং জুয়েলারির আর একটা হচ্ছে টেরাকোটার জিনিসপত্রের। তো আমরা দুটো দোকানই একটু ভিজিট করব। বিষ্ণুপুর এসে যদি টেরাকোটার জিনিসপত্র তোমাদের না দেখাই তাহলে আর কি দেখালাম বলো। তো চলো দেখি। ওখানে বনি অলরেডি জুয়েলারি দেখে পাগল হয়ে গেছে। যা নেবে সব 40 রুপিস করে। দাদা ডিসকাউন্ট দিচ্ছে, স্পেশাল ডিসকাউন্ট পুজোর আগে। সেল পুরো, মানে না এটা মানে 365 দিন থাকে। ও তাই, মানে পুজোর, ও আচ্ছা, মানে পুজোর জন্য না, সারা বছর এই সেলটা থাকে আর কি। 40 টাকা দিন আপনি আসবেন একই পাবেন। আচ্ছা, মাত্র পর্যটকদের জন্য করা। হ্যাঁ, কি বলছো? এটা শুধু আমার মাত্র পর্যটকদের জন্য করা। মানে দোকান থেকে যা নেওয়া হবে 40 টাকা। 40 টাকা। এই মা দুর্গার এরকম মূর্তি করে যে হারগুলো, জাং জুয়েলারি, শাড়ি ফাড়ি দিয়ে খুব ভালো লাগে। এইগুলো কিন্তু ওখানে 40 টাকাতে তো কেউই দেবে না। 40 টাকা ম্যাডাম, কোনো ডিস্ট্রিক্ট কলকাতা বড় বাজার বলছিলাম তো, আমি বলে দিলাম যাচাই করবে না। তা আমি কটা হার এখান থেকে নিয়ে যাবো আর কি। তো এখানে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের যেটা বিষ্ণুপুরের ফেমাস, এটা টেরাকোটা। এখন টেরাকোটাটা একটু দেখিয়ে দিতে বলবো। এখানে ভ্যারাইটিস ধরনের টেরাকোটার সেট আছে। এগুলো কিন্তু সব জাং জুয়েলারি আপনার, হ্যাঁ, সব হাতের তৈরি। এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন। আর এই একটা দেখুন, এটা কিন্তু আমাদের যামিনী রায়ের আর্ট, গণেশ জননী। এটা হচ্ছে আমাদের টোটালি কিন্তু অয়েল পেন্টের উপরে কাজ। যেহেতু এটা অয়েল পেন্ট, এটাকে আপনি প্রতিদিন সাবান জল দিয়ে ঘষে ধুতে পারবেন। এটা কিন্তু কিচ্ছু হবে না, মানে কোনোদিন রং নষ্ট হবে না। যেটা প্রদীপ ব্যবহার করলে আমাদেরকে ফেলে দিতে হয় ইউজ এন্ড থ্রো, কিন্তু এই জিনিসটা কিন্তু ফেলে দিতে হবে না, মানে কালার নষ্ট হবে না। সবই টেরাকোটা, দোকানটাই টেরাকোটার দোকান। এটা প্রথমে কাঁচামাটি করতে শুকাতে হয়, তারপর ওটাকে ভাটিতে পোড়াতে হয়। ডাকের আর্ট যেটা হয় আমাদের অ্যাকচুয়ালি, যেটা আমাদের গ্রাম বাংলার, হ্যাঁ, পুরো অয়েল পেন্টের কাজ। এটা পুরোটাই হাতের কাজ। প্রতিদিন সাবান জল দিয়ে ধুতে পারবেন, মানে সাবান জল দিলেও নষ্ট হবে না কিন্তু এই কালারটা। যেহেতু এটা অয়েল পেন্ট কালার, এটাকে আপনি ব্রাশে করে ঘষে ধোবেন, কিচ্ছু হবে না। 170, এটা আছে 190। হ্যাঁ, এবার 10% ডিসকাউন্ট দিয়ে এটা আসছে আপনার 150, 170 এরকম আসছে। সবই মনে হচ্ছে নিয়ে নেবো, সব পছন্দ হয়ে যাচ্ছে। এই দুলগুলো কি সুন্দর দেয়, দেখি স্যার, এটাই তো কাজ আমার। এই যে মন্দিরে ঢোকার টিকিট হচ্ছে পার পার্সন 25 টাকা করে। তোমরা আসলে অবশ্যই একবার কিন্তু ভিজিট করো। এখানে দুর্গাপুজোর প্যান্ডেলও খুব সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে। তো টেরাকোটা মন্দির দেখার একটা ইচ্ছা ছিল। একদম বিষ্ণুপুর হাই স্কুলের পাশেই রয়েছে এই রাস মন্দির, রাস মঞ্চ। সুন্দর লাগলো জায়গা। বিষ্ণুপুর সত্যি কিন্তু খুব সুন্দর লাগলো। আর ওয়েদারটা ভালো রয়েছে, তো ওই জন্য আরও উপভোগ করতে পারলাম আজকের রাইডটা, আজকের
সুন্দর ট্রিপটা। আর বনিও মোটামুটি কেনাকাটা করে নিয়েছে, 7-8টা হার কিনেছে। 40 টাকা করে কিন্তু বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছিলো আমার যতদূর মনে হচ্ছে, সেল চলছে তো। তো এই হচ্ছে ব্যাপার। এখন লালবাঁধের পার দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো আমাদের ক্যাম্প সাইটের দিকে। মোটামুটি ধরে নাও 20-25 মিনিট সময় লাগবে। আপাতত 4:12 বাজে আর খুব জোরে খিদেই পেয়েছে। তো একদম লাঞ্চে না একদম ডাইরেক্ট সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে উইথ। পেছনে আলো জ্বলছে দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে কিন্তু সমস্ত আয়োজন অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে শাল পাতার চিকেনের আয়োজন। ওদিকে যাবো এখন আমরা আর দেখবো যে কী কী আয়োজন হয়েছে। শ্রীকান্তদা আর মন্টুদা আমাদের জন্য কী কী আয়োজন করেছে। প্রথমে যেটা দেখাই তোমাদের, এটা হচ্ছে কাঁচা শাল পাতা, একদম শাল পাতাগুলোকে স্টিচ করা রয়েছে কাঠি দিয়ে। আর তার সাথে এটা হচ্ছে চিকেন রয়েছে ম্যারিনেট করা। আর এখানে শ্রীকান্তদা দাঁড়িয়ে রয়েছে। শ্রীকান্তদা কি হবে জিনিসটা একটুখানি বলো। হবে বলতে আজকে বানাবো শালপাতা চিকেন। হ্যাঁ, যেটা কাঁচা চিকেনটাকে নিয়ে আসার পরে মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেটাকে এখন আমি কাঁচা পাতার মধ্যে দেব, দিয়ে তারপরে তার দিয়ে বেঁধে সেটাকে এই আগুনেতে ঝলসানো হবে, ওটা পুরানো হয় যেটা বলা হয়, ওটা করা হবে। আগুনটা কোথায় জ্বলবে? আগুনটা ওইখানে জ্বালানো হবে। আগুন জ্বালার ব্যবস্থা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার শাল পাতাটাকে মুড়িয়ে দেবে নাকি শ্রীকান্তদা? হ্যাঁ, দেখি কিরকম ভাবে। এই দেখো, শাল পাতাটাকে তার দিয়ে পুরো বেঁধে দেওয়া হয়েছে। এই হচ্ছে শাল পাতায় মোড়া চিকেন। বলছি এটাকে দেখতে ভেটকি পাতুরি টাইপের লাগছে না? হয় না, ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। হ্যাঁ, ওরকমই লাগে। আর আমার বাড়িতে মানে মা একটা করে, সেটা হলো কি লাউ পাতায় চিংড়ি, লাউ পাতাটাকে চিংড়ির মধ্যে দিয়ে ভাপা টাইপের করে। ওটা আমি চিংড়ি খাই না, বাট দেখে মনে হয় খুব টেস্টি হয়। তো এরকম পাতা টাতা দিয়ে খেয়েছি, কিন্তু এইরকম শাল পাতায় চিকেন কিন্তু আমি প্রথমবার ট্রাই করবো। তুইও তাই নিশ্চয়ই? শাল পাতার চিকেন চলে যাচ্ছে হচ্ছে আগুনের মধ্যে। পেছন দিকে এক্ষুনি শিয়ালের গ্রুপ পুরো ডেকে উঠলো, মানে একসাথে বোধহয় 7-8টা শিয়াল ডাকলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ পেলাম পেছন দিকে, শিয়ালের ডাক। ওরে বাবা, শিয়াল! সাংঘাতিক শিয়ালের ডাক। ওরে বাবারে! আর এদিকে আমাদের চিকেনও প্রায় রেডি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পরে হয়ে গেছে আমাদের শাল পাতার চিকেন। এখন এই চিকেন খোলা হবে। জাস্ট দেখো, পুরো শাল পাতাটা কালো হয়ে গেছে চিকেন। এই হচ্ছে কালার হয়েছে, সাদা সাদা দেখতে। ও ছেড়ে আসছে, মানে বুঝতেই পারছি যে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এটাকে একটুখানি খেয়ে দেখবো, কিন্তু যা গরম। ভালো হয়েছে, দারুণ হয়েছে, সেদ্ধ পুরো। সাধারণ সুন্দর শালপাতার চিকেন দিয়ে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলছে। তবে এই শালপাতার চিকেনটা নাকি গঙ্গাদি বানায়। গঙ্গাদি হচ্ছে পেছনে রয়েছে মন্টুদা, মন্টুদা বসে আছে, মন্টুদার ওয়াইফ আমাদের দিদি। ও গঙ্গাদি একটু অসুস্থ, আজকে মাথা ব্যথা ফেটে গেছে, তো তাই জন্য বাড়িতেই রয়েছে, গঙ্গাদি বানাতে পারেনি। গঙ্গাদি বানানোর আগে আরও ভালো হয়। ও তোমরা যদি আসো এখানে, অবশ্যই কিন্তু শাল পাতার চিকেন বা বাঁশপোড়া চিকেন একবার খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ এনজয় করবে। আর গঙ্গাদির হাতে আজ যদি এত সুন্দর হয়, তাহলে গঙ্গাদি বানালে কেরম হবে, তাই না মন্টুদা? আরও ভালো বানায় না? দারুণ বানায়। শাল পাতার চিকেনের পরে আমাদের কিন্তু ডিনার করাও হয়ে গেছে। আজকে ডিনারে ছিল রুটি, চিকেন, তার সাথে রসগোল্লা আর আলু ভাজা। তো আমাদের ডিনার করা হয়ে গেছে। আর যেরকমটা তোমাদের বলেছিলাম, আজকে আমরা টেন্টে শোবো, টেন্টে রাত কাটাবো। তো অলরেডি টেন্টে আমরা ঢুকে পড়েছি। এই হচ্ছে টেন্ট, বিরাট বড় একটা টেন্ট, মোটামুটি ধরে নাও এখানে 4 জন থাকতে পারবে। আমরা যখন ট্রেকিংয়ে যেতাম, এর থেকে অনেক ছোট টেন্টে আমরা 4 জন থাকতাম। এটা অনেক বড়, অনেক স্পেসিয়াস টেন্ট। টেন্টের ফিল তো আমিও অনেকবার নিয়েছি, বনেও ইভেন টেন্টের ফিল 2-1বার নিয়েছে। অনেকবার নিয়েছিস? কোথায় কোথায়? কেদারনাথে। কেদারনাথেরটা ছেড়ে দে ভাই, ওই টেন্টের কথাটা ছেড়ে দে। কেদারনাথ, অমরনাথ, তারপরে হচ্ছে এতে নর্থ বেঙ্গলে না, সিকিমের উত্তরেতে একটা আসল টেন্টের ফিলিং ট্রেক করেছিলাম আমরা। সেখানে পুরো 2বার টেন্টে ছিলাম।
তারপরে নর্থ বেঙ্গলের একটা জায়গাতে ছিলাম, রিভার সাইড ক্যাম্প, ওখানে আমরা ছিলাম টেন্টে। আমি অনেকবার টেন্টে থেকেছি। তবে ফোকটে দ্বারা ট্রেক তখন জাস্ট ব্লগিং শুরু করেছি বলতে পারো। আমাদের সিকিম ট্রিপ, কলকাতা থেকে বাইক চালিয়ে সিকিম গেছিলাম তখন আমার ক্লাসিক 350 নিয়ে। তারপরে ফোকটে দ্বারা ট্রেক শুরু করেছিলাম উত্তরে থেকে, সিকিমের উত্তরে থেকে। ওটা একটা মানে আমাদের জন্য তো দারুণ একটা অ্যাচিভমেন্ট ছিল। পুজোর সময় করেছিলাম, দুর্গা পুজোর সময় সপ্তমী অষ্টমীতে আমরা একদম টেন্ট থেকে জাস্ট টেন্টটা এরকম খুলে ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ নিয়েছিলাম, সানরাইজের ভিউ নিয়েছিলাম। তো দারুণ ছিল সেই মানে ব্লগটা। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার চেক করো, অবশ্যই একবার চেক করো। রিসেন্ট মানে গতকাল বা গত পরশু দিনই আমি একটা ওই ব্লগে কমেন্ট পেয়েছি যে দাদা তোমার এই ব্লগটা মিস হয়ে গেছিলো, এতদিন দেখা হয়নি। তো তোমরা একবার চেক করো, বৈদিক চ্যাটার্জি ফোকটে দ্বারা ট্রেক, এটা তোমরা ইউটিউবে একবার সার্চ করো তো মোটামুটি পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ফোকটে দ্বারা ট্রেকের 3-4টে ভিডিও আছে, তখন প্রথম মোটো ব্লগিং দেখতে হবে না, তবে ট্রেকিংয়ের ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো। গুড মর্নিং। আরও একটা নতুন সকাল শুরু করছি বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প থেকে। গতকাল রাত্রিবেলা যেরকম তোমাদের দেখিয়েছিলাম আমরা টেন্টেই রাত কাটিয়েছি। আর আমার মনে হলো যদি শীতকালে এই জায়গায় আসা যায় তাহলে টেন্টটা কিন্তু বেশি কমফোর্টেবল হবে। শীতকালে, গরমকালে টেন্টে থাকাটা একটুখানি প্রবলেমেটিক, কিন্তু যদি শীতকালে এখানে আসো তাহলে কিন্তু দারুণ এনজয় করতে পারবে টেন্টের রাতটা। মোটামুটি আজকে আমাদের কিন্তু এই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, আজকে আমাদের নিজের শহরের দিকে বেরিয়ে যাওয়ার কথা। তো আমরা বলেই রেখেছিলাম গতকাল রাত্রিবেলা যে আজকে আমরা লাঞ্চ করে বেরোবো। ব্রেকফাস্ট এরকম কিছু করব না, একবারে ব্রাঞ্চ করব, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করবো আর তারপরে বেরোবো এখান থেকে। আর এই ক্যাম্প সাইডের রেটগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। যদি তোমরা টেন্টে থাকো তাহলে ওই 1200 থেকে 1400 টাকা পার ডে পার পার্সন এখানে কস্ট রয়েছে। তার মধ্যে কিন্তু ফুড অ্যান্ড লজিং রয়েছে, মানে টেন্টে তো থাকতেই পারবে, তার সাথে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরের দিনে ব্রেকফাস্ট। আর যদি কেউ মাড হাউসে থাকে, মাড হাউসের কস্ট হচ্ছে 1800 থেকে 2000। তো এসি মাড হাউস রয়েছে, তো মাড হাউসেও কিন্তু লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট, পরের দিনে ব্রেকফাস্ট প্রোভাইড করা হবে। এই হচ্ছে কস্ট। তো খুব সুন্দর একটা লোকেশন। তোমরা যদি আসো আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো, ওখানে কিন্তু তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে, কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে। তো কন্ট্যাক্ট করে চলে আসতে পারো তোমরা এখানে। তো বিষ্ণুপুরের সকাল সকাল আছে কিন্তু আমি একটা সুন্দর গিফট পেয়ে গেছি। এর মধ্যে একটা বই রয়েছে যেটা বিষ্ণুপুরের ইতিহাস পুরো লেখা রয়েছে। বিষ্ণুপুরের অমর কাহিনী, ফকির নারায়ণ কর্মকারের লেখা বিষ্ণুপুরের অমর কাহিনী। এই বইটা আমার জন্য নিয়ে এসছে হচ্ছে বাপ্পা আর তোমার নাম ছিল দেবজ্যোতি। আমি ওদেরকে একটুখানি দেখাচ্ছি তোমাদের, দুটো ক্যামেরায় ধরে নিই। এই হচ্ছে দেবজ্যোতি আর বাপ্পা, ওরা বিষ্ণুপুরেই থাকে। তো আমাকে মেসেজ করেছিলে? হ্যাঁ, মেসেজ করেছি, কমেন্ট করেছি, প্রত্যেকটা ইয়েতে কমেন্ট করলাম, মেসেজ করলাম, কিন্তু রিপ্লাই পাইনি। ওই জন্য অনেক খুঁজে চলে অ্যাকচুয়ালি এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, ওই জন্য সবকিছুতে আশেপাশে এখানে একজনকে ফোন করি, সে বলল নেটওয়ার্ক পাবে না, তুমি ডাইরেক্ট ওখানে চলে যাও। আচ্ছা আচ্ছা। কাল বিকেলেও ঘুরেছি, পাইনি, আবার আজকে সকালে চলে এলাম। যদি থাকে তাহলে দেখা হয়ে যাবে, আর যদি না দেখা তো হওয়ারই ছিল আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো বিষ্ণুপুরে অমর কাহিনী এই বইটা মানে নিয়ে এসছে, তার কারণ হচ্ছে আরেকবার বইটা পড়ে তারপরে আরেকবার বিষ্ণুপুরে আসবো আর কি। এই হচ্ছে ব্যাপার। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। চলে আসছি শ্রীকান্তদা, দেখা হবে আবার, ভালো লাগলো বেশ। তো দুপুর 1:56 আর আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প থেকে। আজকে আমাদের জার্নি কলকাতার দিকে। তবে আজকে আমরা রাস্তাটা একটুখানি চেঞ্জ করব, অন্য রাস্তা দিয়ে যাব। গতকাল আমরা যে রাস্তা দিয়ে এসেছি, গত পরশু দিন আমরা যে রাস্তা দিয়ে এসেছি ওই দিক দিয়ে যাব না। এটা হচ্ছে বাসুদেবপুর গ্রাম, এখানে আগে হাতি বাঁধা থাকতো। হ্যাঁ, এখন খাটাল টাটাল রয়েছে। এই হচ্ছে ব্যাপার। বনি ম্যাপটা দেখবি, ম্যাপ মেরে নিয়েছি, তবে বর্ধমানের রাস্তা নিয়েছি। সেই জয়পুরের জঙ্গল দিয়েই যাব আমরা। বাইরে বেরিয়ে তোমাদের ডিটেলসে রাস্তাটা শেয়ার করে দিচ্ছি, যাতে দুটো রাস্তারই ডিটেলস তোমাদের কাছে থাকে। মানে তোমরা যদি আসতে চাও কলকাতা থেকে, যেটা ভালো আমার লাগবে সেটা তোমাদেরকে সাজেস্ট করে দেবো। চলো, তো এই হচ্ছে রাস্তা। উফ, ভিউ, হোয়াট আ ভিউ। বিষ্ণুপুর 5 কিলোমিটার, মানে আমাদের জঙ্গল ক্যাম্প থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স মাত্র 5 কিলোমিটার। 5 কিলোমিটার যেতে আসতে মোটামুটি ধরো না, যেতে 12 মিনিট মতো, 10-12 মিনিট মতো সময় লাগবে। তো সুন্দর লাল মাটির রাস্তা,
জঙ্গলের মধ্যে দিয়ে ছাগল চলে যাচ্ছে। ওই প্রথমে দূর থেকে দেখে ভাবলাম হরিণ গেল একটা। ও ভাই, লাল মাটির রাস্তা দিয়ে কাশফুলের বাগানের পাশ দিয়ে হাইওয়ের দিকে যাচ্ছি আমরা। একদম জয়পুরের মেন রোডে গিয়ে উঠবো, যেটা বুঝতে পারছি। কোতালপুরের রাস্তাতে চলে এসেছি। স্ট্রেট এই রাস্তায় মনে হচ্ছে আরামবাগ চলে যাবে। তবে আমরা আজকে আরামবাগ দিয়ে যাব না। আসার সময় আরামবাগের পার্টটা বা ওই টোটাল রাস্তাটাই আমাদের খুব একটা ভালো লাগেনি। এই যে জয়পুরের জঙ্গল এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এটাই মেন রোড, একদম এদিকে এগোবো। তো আমরা এখান থেকে সোজা যাব কোতালপুর। আসার সময় আমরা কোতালপুর হয়ে এসেছিলাম, তো কোতালপুর যাব। কোতালপুরের পরে কোতালপুরটা ক্রস করে বেঙ্গাই বলে একটা জায়গা পড়বে। বেঙ্গাই থেকে লেফট টার্ন নিয়ে সোজা চলে যাব বর্ধমান। বর্ধমানে গিয়ে আমরা NH-19 বা NH-2-তে কানেক্ট করবো, পুরোনো NH-2, আর NH-2 ধরে স্ট্রেট চলে যাব ডানকুনির দিকে। তাহলে আরামবাগটাকে আমরা বাইপাস করে যাব, আরামবাগ দিয়ে যাব না। গত পরশু দিন আসার সময় আমরা আরামবাগ দিয়ে এসেছিলাম। টোটাল আমাদের বাড়ি থেকে 158 কিলোমিটার জার্নি করতে হয়েছে আমাদের। আর আজকে ফেরার সময় আমরা টোটাল আরও 42-43 কিলোমিটার এক্সট্রা জার্নি করব। তবে রাস্তাটা মনে হচ্ছে ভালো হবে। বেঙ্গাইয়ের পর থেকে কীরকম রাস্তা সেটা তোমাদের অবশ্যই ইনফর্ম করে দেবো, যাতে তোমরা এই রুটে যদি আসো তাদের কোনো অসুবিধা ফেস করতে না হয়। আর যারা এই রিসর্টে আসবে বা এই ক্যাম্প সাইটে আসবে, বিষ্ণুপুর ক্যাম্প সাইটে, তারা কিন্তু অবশ্যই কল করে আসবে। কোন রাস্তাটা দিয়ে ঢুকতে হবে সেটা কিন্তু ইনফরমেশান পুরোপুরি নিয়ে তারপরেই আসবে, তাহলে ভালো হবে। কারণ গুগল এই রাস্তাটাই দেখাবে, আর তার আগে একটা সুন্দর রাস্তা রয়েছে যেটা জয়পুরের জঙ্গলের ভেতর দিয়ে একদম, এই দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। তো ওই রাস্তাটা দিয়ে আসার সময় আমরা এসেছিলাম, তোমরা দেখতেই পেয়ে গেছো। হ্যাঁ, ওটা খুব সুন্দর ছিল। এইটাও ভালো রাস্তা, কিন্তু ওটা যেহেতু ভেতরের পার্টটা, তো আরও ফাঁকা থাকে, তোমরা ভালো ভালো ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, রিল করতে পারবে, সমস্ত কিছু বানিয়ে নিতে পারবে। তার সাথে শিয়াল জীবজন্তু দেখারও চান্স ওখানটাতে বেশি রয়েছে। কোতালপুর পেরিয়ে পেছনে মিলমোড় পড়লো। কোতালপুর থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে মিলমোড় দিয়েও কিন্তু বর্ধমান যাওয়া যায়। তবে আমরা মিলমোড় দিয়ে যাচ্ছি না, আমরা বেঙ্গাই দিয়ে যাব। বেঙ্গাই আরও 10 কিলোমিটার মনে হচ্ছে আমাদের সামনের দিকে যেতে হবে। দুপুর 2:49 আর আমরা পৌঁছে গেছি বেঙ্গাই। বেঙ্গাই থেকে নিয়ে নেব লেফট টার্ন। ট্রেড হচ্ছে আরামবাগ চলে যাচ্ছিলো, আর আমরা নিয়ে নিলাম। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 39 কিলোমিটার। 4 লেন না, এটা 2 লেনই রাস্তা। তবে মনে হচ্ছে ওইটার থেকে এই সাইডের রাস্তাটা ভালোই হবে। নদীর চরে পুরো কাশফুলের বাগান, পুরো কাশফুলের বাগান। দ্বারকেশ্বর, এই দ্বারকেশ্বর পেরিয়ে কিন্তু আমরা এসেছিলাম। মানে আরামবাগ দিয়ে গেছে দ্বারকেশ্বর, এটাই সেই নদী, মানে নদ। মোটামুটি বেঙ্গাই থেকে কত 15-20 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। আর তারপরে আমরা পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ে 116A। বেঙ্গাই থেকে মোটামুটি এই 20 কিলোমিটার রাস্তায় 3 কিলোমিটার রাস্তা খারাপই ছিল বলতে পারো, 3-4 কিলোমিটার। ওই ব্রিজ পেরোলাম দ্বারকেশ্বর নদের উপর, ওই ব্রিজ থেকেই কিন্তু রাস্তাটা খারাপ ছিল। আর এখন মোটামুটি 116A ভালোই পাবো মনে হচ্ছে। বর্ধমান ঢুকছি আমরা দামোদর নদ। দামোদর নদ পেরোবো। দামোদর নদের পাড়েও কিন্তু পুরো কাশফুল। একটু আগে দ্বারকেশ্বর নদ দেখলাম, এখানে দামোদর পুরো একই রকম দেখতে, কিন্তু এটা বেশি চওড়া। এত জল দেখো দামোদরে। চলো, আমরা কিন্তু NH-19-এর নিচে চলে এসেছি। উপর দিয়ে গেছে দিল্লি রোড। আমরা রাইট টার্ন নেবো আর ঢুকে পড়বো NH-19-এ। দুপুর 3:39 সার্ভিস লেন, NH-19-এর সার্ভিস লেন। বিকাল 4:36 আর অলরেডি কিন্তু আমরা ডানকুনি পৌঁছে গেছি। আমাদের বাড়ি এখান থেকে মাত্র 40 কিলোমিটার। আমরা এক্সট্রা 40-42 কিলোমিটার ঘুরবো এই রোড দিয়ে এসেছি, মানে যে রোড দিয়ে এসেছি এটার জন্য এক্সট্রা 40-42 কিলোমিটার। তবে আমার সাজেশন, তোমরা যদি যাও বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে, তাহলে যে রাস্তাটা দিয়ে আমরা ফিরলাম এই রাস্তা দিয়েই তোমরা যেও। অনেক ভালো রাস্তা, অনেক অনেক ভালো রাস্তা। ওই রাস্তায় মানে আরামবাগ দিয়ে গেলে অনেক বাম্পার পাবে তোমরা, যেটা রাইডটাকে একদম আনকমফোর্টেবল করে তুলবে বা ড্রাইভটাকে একদম
আনকমফোর্টেবল করে তুলবে। এই ভিডিওতে সেরকম কিছু বলার নেই, ডাইরেক্ট এখন বাড়ি যাবো আমরা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটু অন্যরকমভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করেছে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ওটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও। ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর একদমই বাড়াচ্ছি না, কমেন্ট করে জানিও একটুখানি কিরম লাগলো ভিডিওটা। আর একদমই বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ডানকুনি থেকে আজকে টাটা বলছি তোমাদের সকলকে। আপাতত দেখা হচ্ছে নেক্সট একটা অ্যাডভেঞ্চার রাইডে। যখন এই ভিডিওটা তোমরা দেখছো তখন কিন্তু অলরেডি আমাদের অ্যাডভেঞ্চার রাইড শুরু হয়ে গেছে, ঘামাসান অ্যাডভেঞ্চার চলছে, সেটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আপাতত এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ডানকুনি।